পত্র বিষয় বা স্লোগান নির্ধারণ করা হয়েছে এসএমই এর প্রগতি কর্মসংস্থান বৃদ্ধি এবং রাষ্ট্রের সমাবেশী। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের কলেজ উপস্থিত আছেন খুলনা সার্কেল শিক্ষকলার সম্মানিত আরো বিশেষ অতিথি হিসেবে আছেন যারা মোহাম্মদ রশিদ ইসলাম এবং আজকের এই সভায় সভাপতিত্ব করেছেন অগ্রসরের সরকারি ব্যবস্থাপক শাখা প্রধান জনাব মোহাম্মদ ইসলাম মহোদয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বিরাজ করবেন অগ্রসরের সিনিয়র অফিসার জনাব মাহমুদ হাসানকে জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন আমাদের খুলনা সার্কেলের সুযোগ্য মহাব্যবস্থাপক, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব অত্যন্ত শিল্পী এবং গুণী নেতা জনাব সমর কুমার রায়, খুলনা সার্কেল খুলনা। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের খুলনা অঞ্চলের অভিভাবক, সুযোগ্য মহাব্যবস্থাপক অঞ্চলের প্রধান জনাব মোহাম্মদ রশিদ ইসলাম, উপমহাব্যবস্থাপক অঞ্চল প্রধান। আমার সামনে উপবিষ্ট আছে অত্র শাখার গ্রাম, আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রিয় গ্রাহক উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বিন্দু, নাগরিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক এমএসএমই ডে এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত 27 জুন এই দিবসটি আমরা একদিন আগে এটা পালন করতেছি, এটা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী পালিত হচ্ছে। আসলে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে এসএমইর গুরুত্ব অনেক বেশি। এর একটা প্রমাণ আপনারা থেকে বুঝতে পারবেন যে আমাদের একসময় জিডিপিতে কৃষির যে অবদান সবচেয়ে বেশি ছিল, সেটা এখন প্রায় 40%। আমাদের গার্মেন্টস শিল্পের, বৃহৎ শিল্পের অবদান ছিল একসময় অনেক বেশি, কিন্তু এখন কিন্তু প্রায় 25 থেকে 28% অবদানই এসএমই সেক্টরে প্রায় 2.5 কোটি মানুষ এর সাথে আমাদের দেশে নিযুক্ত আছেন সরাসরি। একটা বৃহৎ 18 কোটি জনসংখ্যার দেশে প্রায় 2.5 কোটি প্লাস মানুষ এসএমইর সাথে আছে এবং এই এসএমইকে কেন্দ্র করে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসএমইকে নার্সিং করার জন্য, এসএমই ডেভেলপমেন্ট করার জন্য, বিস্তার ঘটানোর জন্য। আমাদের দেশের আমরা বলি যে এত উন্নয়ন, এত ডেভেলপমেন্ট, মানুষের যে জীবন জীবিকা চাহিদার পরিবর্তন, এগুলা কিন্তু বিশাল একটা ভূমিকা রেখেছে এসএমই। দেখবেন যে গ্রাম পর্যায়ে ছোট ছোট ক্ষুদ্র ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আজকে বিভিন্ন ট্রেডিং যারা করেন তারা এই এসএমই লোন নিয়ে তাদের ব্যবসাকে আজকে অনেক বড় পর্যায়ে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এসএমই সবচেয়ে বড় যে অবদান সেটা হচ্ছে কর্মসংস্থান। একটা এসএমই উদ্যোক্তা যখন এসএমই ব্যবসা শুরু করেন, সেটা একা করেন না, তার একটা সাপোর্টিং ম্যানেজমেন্ট দরকার, স্টাফ দরকার হয়, অ্যাডমিনিস্ট্রেশন দরকার হয়, তার সাপ্লাই চেইন দরকার হয়। তো দেখা যায় যে এগুলোতে অনেক লোকের একটা ইনভলভমেন্ট কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। আমি
এখনো দেখেছি যে আমি 10 কোটি টাকা একটা ঋণ দিয়েছিলাম এসএমই যশোরে, মদিনা মেটাল ইন্ডাস্ট্রিজ, সেখানে প্রায় 150 লোক আছে। দেখেন উদ্যোক্তা কিন্তু একজন, কিন্তু তার এই উদ্যোগের কারণে প্রায় 150 লোক, 150টা ফ্যামিলি প্লাস ওই ফ্যামিলির লোকজন, এর সাথে তাদের জীবন মান সবকিছু চলমান আছে কিন্তু এসএমই কেন্দ্রে। আর এটাকে এই এসএমই যে বিকাশ এবং উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় যে গাইডলাইনগুলো দেন, যে নীতিমালাগুলো দেন, সেই আলোকে আমরা কাজ করি। আমাদের স্যার ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন যে নারী উদ্যোক্তা, তারপরে কৃষি শিল্প, এগুলোর ক্ষেত্রে আমাদের 7% ঋণ আছে। অনেকেই কিন্তু তার অধিকার সম্পর্কেই জানে না, ব্যাংকের আশপাশে ঘোরাঘুরি করে, সাহস করে বলে না। কিন্তু তার যদি উদ্যোগ থাকে, তার যদি সেই স্পিড থাকে, সে যদি এন্টারপ্রেনার হতে চায় অথবা আছে সেটাকে আরো ভালো পজিশনে নিতে চায়, তাহলে কোথায় ভালো সুবিধা পাওয়া যাবে, কোন ঋণের ইন্টারেস্টটা কম আছে, যদি আমরা কখনো এমন পাই আমাদের শাখার পক্ষ থেকে আমরা কখনো বলতে পারি, তাহলে অবশ্যই আমরা এসএমইর আওতায় সেখানে আমরা ইনভেস্টমেন্ট করব। কারণ আমাদের কিন্তু এসএমইর সফলতার গল্প অনেক অনেক অনেক, যারা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন, আমাদের সামনে অনেক অভিজ্ঞতা আছে। আমার আত্মীয় অনেকেই কিন্তু নতুন লোন নিয়ে, আমি যশোরে একটা আছে, একটা এগ্রি দিয়েছি, পার্টসের বিজনেস ছিল একটা ছেলে, এসে বলেছে আমরা একটা লোন দিব, আমরা একটা ন্যাশনাল স্কিম করবো, লোহা গল্প ইলেকট্রিক তো আমি একদম ছোট একটা ছেলে, আমি 50 লাখ টাকা প্রণোদনা দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল ম্যাথমেটিক্সে মাস্টার্স নিয়ে। তো দেখা গেল সেই প্রতিষ্ঠান 1 বছরের ভিতরে সে সারা দেশে পার্টস সাপ্লাই করা শুরু। আগে ম্যানুয়ালি নেওয়া বলে, যখন ইলেকট্রিক সাপোর্টটা আসলো তখন তার কাজের গতি অনেক বেড়ে গেল এবং তার ওখানে কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েশন অনেক বেশি। তো এসএমই এমন একটা জিনিস, এখন সিএমএসসিবি বলে, এমএসসিবি বলে, এটা বিভিন্ন খাত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এই খাতগুলাতে ইনভেস্টমেন্ট করার জন্য আমরা আছি, আমাদের আছে। আমার শাখায় আমাদের এসএমই সেক্টরে প্রায় 41 কোটি টাকা প্লাস ইনভেস্টমেন্ট করা আছে। সুতরাং এখানেও কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট আছে। আমার সামনে বিভাগ আছেন যারা এসএমই আওতায় লোন নিয়ে যারা ব্যবসা করতেছেন, সফলতার সাথে দীর্ঘদিন এখানে আছে। তো আমি যার কথা বলাবো না, আমাদের প্রিয় স্যার একজন উপস্থিত আছেন, আমাদের অভিভাবক, তাদের কথা শুনবো, তারা আমাদেরকে অনেক মূল্যবান কথা বলবেন এবং ভবিষ্যতে আমাদের যে তরুণ প্রজন্ম সামনে আছেন, অনেকেই স্বপ্ন আছে, আশা করছি আমাদের স্যারদের কথা থেকে তারা এই তাদের স্বপ্ন বাস্তবায়নের যে পথ রচনা করবেন এবং সেগুলো অবশ্যই ভবিষ্যতে সফলতার প্রতিঘাতা হিসাবে কাজ করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের সামনে যে একদম একজাক্ট মনোবিদ্যুৎ দেখতে পাচ্ছি, সব এনারা প্রতিদিন ব্যাংক আসে আর আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। আমি আপনাদের সকলের শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের মূল্যবান সময়, অনেক ব্যস্ততার পরেও যে আজকে এখানে এসেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের প্রকাশ করছি। ধন্যবাদ। আসসালাম। আজকে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জেলা সাংস্কৃতিক কার্যালয়ের সম্মানিত ব্যবস্থাপক অঞ্চল প্রধান মহোদয় রশিদুল ইসলাম স্যার, তাকে আমি তার মূল্যবান আন্তর্জাতিক এসএমই দিবস। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইসলাম, আমাদের মধ্যে উপস্থিত আছেন খুলনা ছাত্র সচিবালয়ের মহাব্যবস্থাপক সমাজ কুমার, আমাদের শাখার প্রিয় গ্রাহকবৃন্দ, উপস্থিত সুদীবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এসএমই দিবসে আমাদের কয়েকটি মেসেজ আছে। মেসেজটা হলো পৃথিবীর যতগুলো দেশ উন্নয়ন হয়েছে, সব দেশই শিল্পের মাধ্যমে এগিয়ে গেছে। সেটা হালকা শিল্প, মাঝারি শিল্প, ভারী শিল্প, বিভিন্ন ধরনের শিল্পের মাধ্যমে একটা দেশের অগ্রগতি হয়। সরকারের কাজটা কি? সরকার শুধুমাত্র দেয় কানেক্টিভিটি আর ইউটিলিটি। গভর্নমেন্টের কাজ কিন্তু বিনিয়োগ করা না, গভর্নমেন্ট শুধুমাত্র দিবে কানেক্টিভিটি আর ইউটিলিটি। এই দুইটা জিনিস দিলে সারা পৃথিবী থেকে বিনিয়োগ চলে আসে। আমাদের সরকার ইতিমধ্যে অনেক চমৎকার কানেক্টিভিটি ইউটিলিটি তারা দিয়েছে, বিভিন্ন
এখানে বৈদেশিক বিনিয়োগ হচ্ছে, আমাদের স্থানীয় বিনিয়োগ হচ্ছে এবং এর ফলাফল দিয়ে আমরা লাভবান হই। আমাদের যে বৈদেশিক মুদ্রা এটা লিকেজ কমে যায়। আমরা যে ফরেন কারেন্সি আমাদের যে এখন হিমশিম খাওয়া অবস্থা, এই অবস্থায় আমরা করবো না যদি আমরা আমাদের শিল্পগুলো উন্নত করতে পারি। আরেকটু কি আছে, আমাদের কর্মসংস্থান বিনিয়োগের ফলে আমাদের এখানে কর্মসংস্থান বৃদ্ধি হবে, আলটিমেটলি আমাদের এই করে এই কয়েকটি বেনিফিট আমরা পাই। আর এখানে আরও হালকা শিল্প এবং মাঝারি শিল্প এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এর মধ্যে কিছু সুখবর নিয়ে আসছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চাই, আপনাদের যদি কারোর ভিতরে কেউ যদি কমিটেড থাকেন যে হ্যাঁ আপনি একটা কিছু করবেন, সেই সাপোর্ট ব্যাংক দেবে, আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা ব্যাংক করাবে। এবং আমরা 1 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম করতে যাচ্ছি, সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, থাকার না খাবারের ব্যবস্থা আছে, আর একটা টাকাও আপনারা পাবেন যদি প্রকৃত উদ্যোক্তা থাকেন না। এটা বাংলাদেশ ব্যাংক করাবে, আমরা করাবো না, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মেসেজ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের এই শাখায় যারা গ্রাহক আছেন, এরকম বিভিন্ন গ্রাহক থেকে থাকেন, তাহলে আপনারা এক ধরনের মানসিক প্রস্তুতি নেন, আমরা এটাকে বাংলাদেশ ব্যাংকে উপস্থাপন করতে পারবো এবং আমাদের দেশে আমাদের ব্যাংকের মাধ্যমে কিছু নারী উদ্যোক্তা তৈরি হোক, এটা আমি প্রত্যাশা করি। তো এই মেসেজটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এবং শুধু এই শাখায় যারা এখানে উপস্থিত হচ্ছেন তারাই না, আপনাদের আশেপাশেও যদি কেউ থাকে, অনেক শিক্ষিত মেয়ে, উনি চাকরি পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, কিন্তু উনি উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রে ওনার ট্রেনিংও নাই, ওনার কাছে আইডিয়াও নেই, সেক্ষেত্রে আমরা ট্রেনিং দিব। আর ওনার যদি আইডিয়া থাকে তাহলে ওই রিলেটেড ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করাবো। ট্রেনিং করলে ওখানে আপনাদের খাবারের ব্যবস্থা থাকবে, আর একটা সরকার একটা টাকার ব্যবস্থাও বরাদ্দ রেখেছে, যেটি আপনারা পেতে পারবেন। আপনারা শাখায় যোগাযোগ করলে আমার মনে হয় যে এটা অনেকটা সলভ হবে। আর আপনারা যে কষ্ট করে এখানে সময় দিয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন, আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসছেন। তো সময়টা কেন নষ্ট হবে, আপনাদের এই সময়টা একটু কাজে লাগান। এখানে ব্যাংকের যে সাপোর্টটা আছে, সেই সাপোর্টটা যদি নিতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন। এবং আপনাদের এখানে যারা উদ্যোক্তা হতে না পারবেন, অনেকে আছে সঞ্চয় তো করতে পারেন, সঞ্চয় করলে এই সঞ্চয় আপনাকে এক সময় উদ্যোক্তা করার মানসিক সক্ষমতা বেড়ে দেবে। আমি আশা করবো যে আপনারা এই মুহূর্তে কেউ উদ্যোক্তা না হতে পারলে তারা সঞ্চয় উদ্যোগী হন। সঞ্চয় উদ্যোগী কিছুদিন পরে আবার আপনারাই বিনিয়োগ করতে পারবেন, কারণ বিনিয়োগের পুরো শর্ত হচ্ছে সঞ্চয়, এটা একটা সাইকেল। আগে কেউ বিনিয়োগ করতে গেলে আগে তার সঞ্চয় লাগে, সঞ্চয় হয়, বিনিয়োগ হয়, তারপরে হচ্ছে প্রোডাক্ট বাজারে আসে। আপনার সঞ্চয় কিন্তু মূল জায়গাটা, বেসিক জায়গাটা কিন্তু, এবং এটা ব্যাংকের ক্ষেত্রেও তাই। আমরা কিন্তু আপনাদের এই ডিপোজিট যেটা নেই এটাই বিনিয়োগ করি, এই টাকাটা না নিলে আসলে ব্যাংকের মধ্যে কোনো কিছু করা সম্ভব না। তো সঞ্চয়ের বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন। আর আপনাদের সবাইকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ধন্যবাদ স্যার। মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা অবশ্যই স্যারের এই মেসেজগুলো আমাদের দিয়েছেন, এই মেসেজগুলো আমরা অবশ্যই দিব এবং আমাদের যদি ক্লিয়ার থাকে, আগ্রহ থাকে, আমরা অবশ্যই সহযোগিতা। আমাদের এই স্যারের আমাদের আজকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্যারের ঘোষণার আগে আপনাদের যদি কোনো কথা থাকে, একটা কথা বলবেন, আমাদের আবার তাদের কাছে নামাজ টাকা চুরি করে 5:10 ভিতরে আমরা কমপ্লিট শেষ করতে হবে। আপনারা নামাজ জানা করে আমাদের টাইমের ভিতরে ডেফিনেটলি শেষ করবো। বাই দ্য টাইমে আপনাদের যদি কারোর কোনো কথা থাকে, আমাদের স্যার আছে, বলতে পারেন প্লিজ। এটা ওপেন ফর্ম, নিয়ম।
সেখানে আমাদেরকে ডাকছিলেন, আমাদের ব্যাংক থেকে ফোন দিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে যে মিটিংটা হয়েছিল, ওটাতে যে আলোচনাগুলো এসেছিল, আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল ব্যাংক, যারা একদম জামাবদ্ধহীন আমাদের লোন দেওয়া বা একটা নারীকে লোন দিবে, এরকম অনেক প্রতিবন্ধকতা ছিল। তো সেটা নিয়ে কিন্তু আমাদের এই বিগত 3-4 বছরে অনেক ধরনের ধাপে ধাপে ব্যাংকের ছাত্রদের সাথে কথা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে অনেক সময় অনেকবার ডাকছে। কিন্তু এইবারে যে নীতিমালা যেগুলো আমাদেরকে এখন শোনানো হয়েছিল, সেগুলো আসলে বিরক্তিকর অবস্থা। কারণ এত বেশি বিগত মার্চ মাসের দিকে বাংলাদেশ ব্যাংকের থেকে ছাড়া আমাদেরকে নিয়ে বসেছিলেন। সে সময় আমাদের কিছু চাহিদা ছিল, এবং আমাদের অনেক বোনরা আছে যারা ডিভোর্সি বা স্বামী মারা গেছে, কিন্তু তাকে বাচ্চা নিয়ে তো কিছু করতে হয়, সে কিছু করছে, সে কিন্তু ব্যাংকে যে আটকে যাচ্ছে। সে যখন ব্যাংকে লোন নিতে যাচ্ছে তখন আটকে যাচ্ছে যে ব্যাংক ডিভোর্সি লোন দিবে না, তার হচ্ছে স্বামী জামিনদার নেই, ভাই বাবা বলে হবে না। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ওই মার্চ মাসে ছাত্রদের সাথে বা তার আগেও গত বছরও রাস্তা থেকে বসা হয়েছিল একটা সেমিনারে। তখন হচ্ছে দেখো বিভিন্ন আমাদের যে সমস্যাগুলো আমরা তুলে ধরেছিলাম। তো এটা একদম অসংখ্য ধন্যবাদ যে নারী উদ্যোক্তাদের এই ছোট ছোট জায়গা মানে চাওয়াগুলো বাংলাদেশ ব্যাংক মানে সবার সেই চাওয়াগুলো পূরণ করছে। তাদের হচ্ছে এখন গ্রান্টারের যে ঝামেলাটা ছিল সেটা মানে এখন নাই। তারপরে হচ্ছে আপনার অনেক ক্যাটাগরিতে অনেক ছিল, মানে এক একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা কিন্তু আমাদের সহজ হয়েছে, সেটা এখন অনেক সহজ হয়েছে। এই জন্য আমাদের নারী উদ্যোক্তা যেসব বোনরা আছে, এরা ছাত্রদের বলছিল ট্রেনিংয়ের ব্যবস্থা, ট্রেনিংটা আমরা চেয়েছিলাম। আমরা আমরা দাবি করেছিলাম যে আমাদের বিভিন্ন যেমন মার্কেটাইজ ব্যাংক গত বছরে আগের বছর করেছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ব্যাংক থেকে ফাইন্যান্স করা হবে, এরকম একটা বিষয়। তো সেই জায়গাটা থেকে আসলে আমরা যদি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, আমাদের যারা ফ্যামিলিতে যারা ভাই বোনরা আছে, যারা আমরা যেহেতু নারী উদ্যোক্তা নিয়ে কাজ করি, বোনদের আমি স্পেশালি করবো, কার কখন কোথায় কীভাবে বেঁধে যাবে কেউ বলতে পারে না। সেই সুযোগ থাকতে, বয়স থাকতে তাদেরকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আর ব্যাংক নারী উদ্যোক্তাদের পাশে আছে। আমি আমার আমার বিজনেসটা আমি একদম মশলা নিয়ে কাজ শুরু করেছিলাম। আমি একটু হোমমেড গুঁড়া মশলা মরিচ দুনিয়া দিলাম, এটা শুনতে হচ্ছে সবার কাছে হাসিবার মনে হয়, এটা তো একভাবে বাজারে পাওয়া যায় না, আপনার কাছ থেকে কেন নেব? কিন্তু বিশ্বাস করেন আমার কাছ থেকে কেউ নেয় না। বাজারে যেটা পাওয়া যায় সেটার ভিতরে আমার ভিতরে একটু ডিফারেন্স দেখেছি বলেই আমার কাছ থেকে কিন্তু পণ্যটা সবাই কিনছে। তো এই জায়গাটা থেকে আমি অনেক 700 টাকা দিয়ে 2021 সালে বিজনেসটা শুরু করেছিলাম, একদম সুনামগঞ্জ টাঙ্গল ওরানের নাম শুনছে, ওখানে আমার হাজবেন্ড জব করতো। ওইখান থেকে আমি বিজনেসটা শুরু করেছিলাম 2021 সালে। ওখান থেকে শুরু করে 22 সালে আমি আবার খুলনাতে আসি। যাই হোক, এখানে আসার পরে এখানে 23 সালে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন একটা ছোট হোক এখানে একটা শোরুম দিয়েছি, বিড়ালা 23 নম্বরে আমাদের শোরুম আছে। আমার পেজের নাম হচ্ছে অর্গানিক সার। এখানে সব রকম হোমমেড গুঁড়া মশলা পাওয়া যায়। এবং আমি যখন আমার বিজনেসটা শুরু করেছিলাম তখন আমি উৎপাদন করতাম, আমি ওটা প্রসেসিং করে মেকিং করে ওটা রেডি করতাম, আমি হচ্ছে ওটা ডেলিভারি দিতে দিতাম, মানে এভরিথিং কাজ আমি করতাম। মানে আমাদের যে জায়গাটা সব থেকে বাধা হয় যে আমরা এভরিথিং এক্সিকিউটিভ অফিসার যখন হয়ে যাই তখন আমরা কাজটা করতে পারি না। ভাইয়া যেটা বলতেছিলেন যে একজন লোককে উনি প্রণোদনা দিয়েছেন, একজন লোক, কিন্তু তার আন্ডারে 150 লোক কাজ করছে। আমি একা কাজ শুরু করেছিলাম, আমার আন্ডারে এখন 3 জন কাজ করে। এটা আমার জন্য
জানাচ্ছি। ধন্যবাদ আজকের এই যে সেমি বিষয়টা আমাদের আজকে সবার সভাপতি আমাদের কুমার এবং আমার আসলে এই এসএমই সেক্টরটা এখন সারা বিশ্বে যে আন্তর্জাতিক এই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষের জানানোর জন্য সারা বিশ্বে কিন্তু এখন এই যে ক্ষুদ্র উদ্যোক্তাতে আস্তে আস্তে বড় হচ্ছে। আসলে ছোট সে এখানে আমরা দেখছেন যারা একদিন একটা রাইস চলছে, মানে ধান থেকে চাল বানিয়েছে, আস্তে আস্তে একটা বড় আর্থিক বিল করছে, তাই না? এখানে যে আপনাদের দেশকে একটা দেখলাম আমি খবরও তাদের আমি যে কালকে গেছিলেন যে মিল দেখতে, এরা ওই যে দেখলাম প্রথমে যে মিল ছিল নাকি এরা ধান থেকে চাল করতো, এখান থেকে প্রথমে হ্যাঁ রাইস মিল ছিল, আক্সিল মিল ছিল, এখান থেকে প্রথমে বাজারে পাঠিয়ে তার 2 টনে অর্থ নিয়ে গেছে। আজকে কালকে মধ্যে দেখলাম ডেইলি 8,000 টন মানে ধান ওরা ভাঙাই 24,000 টন ডেইলি, মানে 3 সেক্টরে 24, মানে এক হিসেব পারে 8,000 টন মিলে। তাহলে চিন্তা করেন যে তারা কিন্তু ছোট থেকে আস্তে আস্তে কাজ মিলে অনেকগুলি লোক কাজ করে, এরকম আস্তে আস্তে উদ্যোগ করে বিশ্বে এখন এই যে আমাদের দেশ আমাদের যে উন্নয়নশীল যা হয়েছে তারা কিন্তু এই এসএমই সেক্টর থেকে আস্তে আস্তে উন্নত হয়েছে। মানে এখানে একটা হলো কি এখানে এই সেক্টরের দুটো আইডিয়া আছে, একটা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, ফরওয়ার্ড লিঙ্কেজও আছে। এক নম্বর হলো কি এখানে ধরেন আপনি উদ্যোগের সাথে 3-4 জন কর্মচারী কাজ করেন, আবার তাদের পরিবার আছে, এই বেকারত্ব সমস্যার সমাধান হচ্ছে। আর অন্যদিকে বলে না টাকায় টাকা আনে, এটা আমাদের ব্যাংক, আমরা কি করি আপনাদের অলস টাকা ব্যাংকে জমা রাখি, আমরা এই টাকা যখন আপনার টাকা ব্যাংকে জমা রাখেন আমরা এই টাকায় ধরেন 100 টাকায় 5 টাকা দিলাম, তাহলে এই 5 টাকা কিন্তু আমরা তৈরি করতেছি, এই টাকাটা কিন্তু আমরা ঘরে থাকলে কিন্তু টাকাটা তৈরি হইত না। আবার ধরেন আমার কাছ থেকে 100 টাকা আপনি লোন নিচ্ছেন, আপনার কাছ থেকে আমি 10 টাকা 40 পয়সা লাভ নিলাম, এই 10 টাকা 40 পয়সা কিন্তু আমরা তৈরি করছি। এইভাবে ইকোনমিক্সটা আস্তে আস্তে বাড়ছে। এই জন্য আমাদের যত ব্যাংকিং ইনক্লুশন বাড়বে, মানে যত লোক আমরা ব্যাংকের মধ্যে ঢুকাতে পারবো তত আমাদের দেশের ডেভেলপমেন্ট। আমাদের এই যে দেখেন আমাদের আজকে স্বাধীন হয়েছে আমরা প্রায় 55 বছর পরে গেছি, তাই না? 71 সালে আসছে, এখন পর্যন্ত কিন্তু আমরা স্বাধীন না। কারণ কি যে দেশের অর্থনীতি সমৃদ্ধ না, যে দেশের অর্থনীতি করার উপর নির্ভরশীল, সে দেশ কখনো স্বাধীনতা পায় না। কারণ মানে ভিক্ষুকের কিন্তু কোনো স্বাধীনতা নেই, এটা কিন্তু বাস্তব। কারণ আমাদের দেশ তখনই আমরা স্বাধীনতা লাভ করবো যেদিন আমার আমেরিকার কথা শোনা লাগবে না, যেদিন আমার তাদের ওয়ার্ল্ড ব্যাংকের কথা শোনা লাগবে না, যেদিন এডিবির কথা আমাদের শোনা লাগবে না, তখন আমরা আমাদের পলিসি আমরা তৈরি করবো, আমরা আমাদের লোকদের উপকার করবো, তাইলে সেদিন আমরা স্বাধীন পাবো। কিন্তু আজকে আমরা কিন্তু এখন স্বাধীন দিতে পারি, কারণ আমাদের এই যে শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করে, তারা এই যে এত একটা রুম, মানে ছোট একটা রুম 25-30 জন একটা খাটে করে আর একটা খাট লেগে থাকে, 30-40 জন একটা বাথরুম ইউজ করে, সেইখান থেকে টাকা রোজগার করে আমাদের বাংলাদেশে পাঠায়। সেই টাকাটাই আমরা করি কি আবার খাদ্য শস্য আমদানি করতে বাইরে পাঠাচ্ছি। এই যে আমাদের ডাল, তৈলবীজ, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের মশলা, আদা, হলুদ, রসুন, পেঁয়াজ সব আমদানি করতে। অথচ আমরা যদি এই যে যারা আদা করে, আদা চাষ করে, যারা পেঁয়াজ চাষ করে, এদের যদি এই টাকা দিতে পারতাম, তাহলে তারা আস্তে আস্তে উৎপাদন বাড়ত, আমাদের এই টাকাগুলা বাইরে আনা হতো। আপনাদের মুরব্বী যারা আছে সবাই দেখবেন, এখন আমরা জানি আগে যখন কোরবানির সময় হতো আমরা ভারতের গরুর দিকে তাকাই থাকতাম, তাই না? ভারতের গরু না আসলে বাংলাদেশে কোরবানি হতো না। কিন্তু এখন কি আমাদের লাগে? ভারতের গরু লাগে না। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা যেভাবে গরু উৎপাদন করতেছে, এখন আমাদের কোরবানির সময় গরু আরো উদ্বৃত্ত থাকে, এটা কিন্তু আমরাই করছি। আমরাও আশা করি যে এই যে আমরা কৃষকদের যদি 4%, আমরা মাত্র এই যে ডাল জমিতে মাত্র 60%, ডাল বিভিন্ন ধরনের যত ধরনের ডাল, যত ধরনের মশলা, গম, ভুট্টা, এটা চাষ করতে মাত্র আমাদের 60% আমরা লোন দিচ্ছি। এই লোক যদি সঠিক লোকগুলো যদি আমরা দিতে পারি এবং তারা যদি এই খাতে টাকাগুলো লাগায়, তাহলে কিন্তু আমাদের আর এগুলো আমদানি করতে হবে না। আমাদের যে গম, মাত্র 10% গম, আমাদের যে গমের যে চাহিদা তার মাত্র 10% আমরা উৎপাদন করতে পারি, আর বাকি 90% আমাদের রাশিয়া, ইউক্রেন, ভারত থেকে আমদানি করতে হবে।
আমাদের যে ডালটা আমরা খাই এই ডালে 90% অস্ট্রেলিয়া কানাডা থেকে আসে। তাহলে দেখেন এই যে আমাদের শ্রমিক ভাই এত কষ্ট টাকা আয় করতেছে সেই টাকাটা কিন্তু আমরা রাখতে পারছি সব আবার চলে যাচ্ছে বিদেশে। তাহলে আমাদের ওই যে ফুটা নৌকার মতো অবস্থা, ফুটা নৌকা যতই আপনি এসেন ওই যে জল উঠে এটা আবার বেড়ে যাচ্ছে, মানে আমাদের ডেভেলপমেন্ট করছে। এর একটা কারণ, আর একটা কারণ হচ্ছে আমাদের লোকগুলো ব্যাংকে আসতেছে না। আমাদের যে পার্শ্ববর্তী শ্রীলঙ্কা তাদের দেশে 80% লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর আমাদের দেশে এখন আমরা গত যে হিসাব হলো অনলি 45% লোকের অ্যাকাউন্ট ব্যাংকে আছে। একটু জানিয়ে বাবা একটা মিটিং আছে বলো। তাহলে আমাদের এই যে জিনিসগুলো এখন এইখানে যারা আপনার ব্যবসায়ী আছে, একটা সেক্টর, এখানে আমাদের সেবা শিল্প আছে, উৎপাদন শিল্প আছে, আর বাণিজ্য শিল্প আছে। মানে একটা বলা হয় সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, ট্রেড সেক্টর। মানে যেটা আপনার মেনটেন আমাদের ট্রেড সেক্টর। ট্রেড সেক্টর দিয়ে কি আমরা পণ্য আমদানি করি সেটা বিক্রি করি, এখানে কিন্তু নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নাই। ম্যানুফ্যাকচারিং যেটা এখানে আমার ক্রিয়েটিভিটি আছে, তাই না? এখানে যে উদ্যোক্তা সে কিন্তু একজন স্বপ্নদ্রষ্টা, সেই স্বপ্ন দেখে। ডাক্তার এপিজে আব্দুল কালামের নাম আপনারা শুনছেন, আমাদের প্রয়োগ রাষ্ট্রপতি ছিল, তারা মিসাইলম্যান বলতো। সে একটা কথা বলতো যে স্বপ্ন সেইটাই যেটা আমার ঘুমাইতে দেয় না, আর আমি ঘুমাই করে যে স্বপ্ন দেখি সেটা স্বপ্ন না। মানে যে স্বপ্ন আমার ঘুমাইতে দেয় না সেটাই কিন্তু আমার স্বপ্ন। মানে আমি যদি উদ্যোক্তা হই, আমি যদি ভাবি এটা আমি করবো, সেটা না করা পর্যন্ত যে না ঘুমাই সেই উদ্যোক্তা। একজন উদ্যোক্তা হলে তার সাথে উনি বলবো ওনার তুমি এক আছে, ওনার সাথে 3 জন লোক কাজ করে, এরকম উনি লাগিয়ে থাকলে আস্তে আস্তে না অনেক হবে। আমি আপনাদের এই যে ছোট্ট একটা এইসব কথা বললাম, এখানে কত লোক কাজ করছে, ছোট্ট তাদের মাত্র একটা আর্থিক মিল ছিল, সেখান থেকে এখন তারা অটো রাইস মিল করছে এবং সেখানে অনেক লোক কাজ করতেছে। এইভাবে আপনারা যারা আছেন আপনাদের এই বিএসপিতে আপনারা যদি আমাদের পায়ের মাটির নিযুক্তি আমাদের শক্ত করতে হয়, তাহলে আমাদের অর্থনীতি শক্ত হবে, এবং ওই অর্থনীতি যখনই শক্ত হবে তখনই আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারবো। এটাই আমাদের বাস্তবতা। ওই যে গ্রামে একটা কথা আছে মাইক্রোরা যে গরিবের সুন্দরী বউ সবার ভাবি, তা আমাদের অবস্থা তাই। আমাদের সবাই সাজে গুণ দেয়, সবাই প্রেসক্রিপশন দেয়, আপনি এটা করেন ওটা করেন, কিন্তু আমাদের যে পলিসি এইটা আমরা অ্যাপ্লাই করতে পারি না। 100 টাকা যদি ওরা আমাদের দেওয়া দেয়, তাহলে 80 টাকা নিয়ে যাবে যারা অ্যাডভাইজার আছে তাদের ভিতরে চলে যায়, আর 20 টাকা আমাদের দেশে তাদের। এটা হলো বাস্তবতা, যার জন্য আমাদের কিছু আমাদের দেশের লোকজন তারা চলে যাচ্ছে বিদেশে, যারা ভালো ভালো স্কলার তারা বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, কারণ এই দেশে তাদের ভালো বেতন আমরা দিচ্ছি। মানে আমাদের ব্রেন হচ্ছে, ব্রেনও পাশা হয়ে যাচ্ছে। আমাদের এখানে দেখেন আমাদের যে টেকসই উন্নয়ন যদি আমরা করতে চাই, তাইলে আমাদের যে কৃষি সেক্টর, তারপর মানে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টর, এগুলি আমাদের অবশ্যই উন্নত করতে। এবং এই জন্য আপনারা যারা আছেন, আপনারা আমাদের ব্যাংক আগে আসেন, আপনাদের যারা পাড়া প্রতিবেশী যারা ব্যাংকে কোনোদিন ঢুকে না তাদের ব্যাংকে ঢুকেন, কারণ ব্যাংকের দৃষ্টি সে নিরক্ষর যার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। আপনারা সাতক্ষণা নিরক্ষর শুনছেন না? যে লোকের ব্যাংক অ্যাকাউন্ট রাখে সে কিন্তু আর্থিকভাবে নিরক্ষর, তার অনেক টাকা থাকতে পারে কিন্তু সে ব্যাংকের দৃষ্টিতে সে আর্থিকভাবে নিরক্ষর। তাহলে আপনারা যারা অ্যাকাউন্ট করবেন সেই কিন্তু ব্যাংকের দৃষ্টিতে থাকতো। আর এই আমাদের হাদিস কোরআনে আছে যে ব্যবসা করার কিন্তু কোনো ই নেই, যদি হালাল ব্যবসা করে এদের কিন্তু নেই। কারণ কি এখানে আপনার মানুষজন থাকবে, আপনার ব্যবসা থেকে আরো 4 জন যুক্ত হইবে, যে উনি ব্যবসা করলে উনি কাজ করে লাভবান হয়েছে, আমিও তাইলে কাজ করে লাভবান হইতে পারবো। তো আপনারা যারা আমাদের উদ্যোক্তা আছেন, আপনারা বড় বড় স্বপ্ন দেখেন, আমরা আপনাদের পাশে আছি। কারণ আমরা কি করি, আপনাদের যাদের অলস টাকা আছে, যারা টাকাটা খাটাইতে পারে না, তাদের টাকা আমরা ব্যাংকে নেই, আবার এই টাকায় কিন্তু আমরা মানুষকে দিয়ে দিই। আর এই টাকা যখন আটকে দেয় তখন আমরা বিপদে পড়ি, কারণ আমরা তো আরেকজন আমারও তাই নিয়ে ব্যবসা করতেছি। ধরেন একজনে টাকা রাখছে আমার কাছে, সে যদি সেফ দেয়, আমার এই ওনার অ্যাকাউন্টে টাকা না থাকলে উনি শারীরিক বলুন থেকে টাকা নিয়ে তারা টাকা দিতে বাধ্য থাকে। আর আপনি যদি আমার টাকা আটকে দেন কি হয়, এই যে একটা সেইনকে বন্ধ হয়ে যায়। টাকা আটকে গেলে আমাদের অনেক সমস্যা হয়। একবারে আমরা এখান থেকে আয় পাই না, টাকায় টাকা আনে, রোটেশন হয় না টাকা, এবং আমাদেরকে ফান্ড কমে যায়। এই জন্য যারা লোন নেবেন বিপদ হইতেই পারে। কারণ এই যে আমি আপনাদের একটু ছোট্ট একটা কথা বলি, যে আমরা ভাত খাই,
এই ভাগটা কত টেবিলে আমাদের হাতে আছে হিসাব করে দেখেন, কতটা মানুষের হাত ঘুরে ঘুরে আপনার টেবিলে খাবার হিসাবে আসে, সেই সব খাবারকে আমরা খাইতে পারি, যদি গলার ভিতরে নিয়ে যাই সেখান থেকেও বমি করে ফেলাইতে লাগে, তাই না? এরকম হয় না? মাছের কাটা বাঁচতে ভাত খাই পারে, আমরা খাইতে হলে 2-3 ভাত বাইরে কম, এটাই স্বাভাবিক। আপনি উদ্যোক্তা হলে, আপনি যদি উদ্যোক্তা হন, আপনার রিস্ক থাকবেই, রিস্ক থাকবে না, কিন্তু রিস্কটাকে আমার জানতে হবে, তাই কিন্তু ব্যবসায় করতে হবে। ধরেন এই একটা ঘরে আছে, ছোট্ট একটা উদাহরণ নেই, এই ঘরে আপনার সবাই বসেছেন, অন্ধকারে টিভি দেখতেছেন, এখন সাপের ফিসফিস শব্দ শুনলে সবাই কিন্তু মনে করবে যে আপনার পান নিচে সাপ আছে, তাই না? কিন্তু যদি একজন সাপটাকে লাইট জ্বালাই দেখেন যে সাপটা ওই জায়গায় বই আছে, তাহলে কি হবে? আমার রিস্কটা কিন্তু এক জায়গায় ছিল, আর এতগুলো লোকের মধ্যে রিস্ক থাকবে। এই জন্য যখন কোনো ব্যবসা আমি করতে যাবো, তখন ওইখানে কি কি সমস্যা আমার হইতে পারে সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। রিস্ক কিন্তু আমাদের মুক্তি নেয়, কিন্তু রিস্কটা আমার হাতের মুঠোয় যদি রাখতে পারি, যতটা কমাই না যায় সেই টেকনিক আমার থাকে। ধরেন আপনার একটা মাছের খামার করবেন, সেই মাছের খামারে আপনার কি ধরনের পোনা আনবে, সেই খামারে আপনার কি কি সমস্যা হইতে পারে, জ্বর বৃষ্টিতে কি সমস্যা হইতে পারে, সব আমার চিনতে পারা লাগবে। তারপর তো আমি ইনভেস্ট করবো, কিন্তু এইগুলি না করেই যদি আমি রাতারাতি বড় অভিজ্ঞতা যাই, তাহলে কি হবে? হবে না। এই ধরনের যারা গাভীর খাবার করেন, তাদের তো অভিজ্ঞতা না থাকে, আপনি কিন্তু সাকসেস হইতে পারবেন না। কারণ ও একটা জীবিত প্রাণী, ওর কি কি সমস্যা, 1টা-2টা পাইলে অভিজ্ঞতা নিতে হবে যে আমার গরুর কি কি সমস্যা হইতে পারে, গরুর আমার কি কি খাবার দিতে হবে, কোন সময় কি খাবার দিতে হবে। আবার আপনারটা এসে ফার্ম করতে গেলেন মুরগির ফার্ম, দেখা গেল হঠাৎ এত তাপ হচ্ছে আপনার মুরগি সব মারা গেছে। এই জন্য এইসব জিনিস আগে আমাদের জানতে হবে। এখানে দেখেন আমাদের এই যে সমস্যা বলতে ওরা কিন্তু ট্রেনিং করায়, তারপর পিসি ওরা কিন্তু ট্রেনিং করায়, এই সমস্ত জায়গায় আপনারা যাবেন। আর ট্রেনিং করলে হয় কি, নিজের একটা থাকে, বল থাকে যে আমি এই জিনিসটা জানি, আর আপনি যদি জানেন তাহলে আপনার রিস্কগুলি আপনার মিটিগেট করতে পারেন, আর আপনার ব্যবসায় সাফল্য হবে। তো আপনাদের অনেক কথাই বলবেন, একটু পরে আমাদের হবে আদান হবে। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের এখানে আসছেন, আপনাদের নিয়ে কিন্তু আমাদের ব্যবসা, কারণ আপনাদের আমাদের ব্যাংকে না ঢোকেন তাহলে কিন্তু ব্যাংকের ব্যবসা আমাদের হবে না, আর আমরা যদি আপনাদের দ্বারে না যাই তাহলে আমাদের ব্যবসা হবে না। আমাদের যে এখন ব্যাংকিং কিন্তু আমরা মানুষের বলি, এই কারণে যে আমার যত লোককে আমি ব্যাংকে আনতে পারবো, তত আমার দেশের অর্থনীতি উন্নত হবে। আপনাদের সবাই শুভকামনা করি, আপনাদের ব্যবসা আরো উন্নততর হোক, আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাদের আরো ব্যবসা বাড়ুক, আপনাদের সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ আমি আবারও আমাদের প্রিয় নিজের মনকে পাশাপাশি আপনাদের সময় থেকে ব্যবহার করি, যারা আপনাদের সামনে আছেন তাদের সাথে আমাদের প্রতিদিন কথা হয়, দেখা হয়, প্রতিদিন আমরা একসাথে আছি। তাদের কারণে আজকে এই শাখাটি আজকে ভালো করে এসেছি, আশা করি ভবিষ্যতে তাদের সহযোগিতা আরো এগিয়ে দিয়ে যাবে। আজকের এই দিবসের একটা গুরুত্ব থাকে, তাৎপর্য থাকে। আমরা এই দিন নিয়ে আসি, এই তাৎপর্য কথাগুলো স্থাপনা করলেন, সেখান থেকে উদ্যাপন করে আমরা আমাদের সামনে ধরনের নয় বা যারা সাথে আছে সেগুলোকে কাজে লাগাবে। আর আমাদের আপনারা একটু করবেন, আমরা এখানকার রাস্তা আছে সামনে, এর কাছে নিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি অনুষ্ঠান শেষ করছি স্যার। আপনি